আজ তারেক রহমানের পরিকল্পনায় জামায়াতের সকল বিজয়ী এমপিরা নিষিদ্ধ হয়েছে। জামায়াতের আমির হার্ট অ্যাটাক করেন। জামাত এমপিদের ব্যর্থ করে দিতে বিএনপি সরকার ষড়যন্ত্র করছে। ঘোলা জলে কিন্তু মাছ ধরতে নেমে পড়েছে আওয়ামী লীগ। এদিকে আজ জামাতে ইসলামের ৭৭ জন বিজয়ী এমপিকে নিষেধাজ্ঞা দিয়েছে তারেক রহমান। তারা সংসদে ঢুকতে পারবে না। দেশে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি হয়। জামাতে আমির এই খবর শুনে খারাপ অবস্থা হয়েছে তার। এই ইন্ডেমনিটি প্রত্যাহার করে প্রত্যেকটা অগ্নি সন্ত্রাসকারী এই খুনিদের বিচার করতে হবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ড তুলে দিতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আগামী ৭ মার্চ এবং ১৭ই মার্চ, ২৬শে মার্চ। আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। জামাত এনসিপির চাপে ধোলাই খাওয়ার আগে বিএনপি এভাবে লাইনে আসতে বাধ্য হবে, প্রত্যেকটা জায়গায় লাইনে আসতে বাধ্য হবে। রেকর্ড রেকর্ড রেকর্ড। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই দিনে দাঁড়িয়ে এমন একটি ঘোষণার অনেক বেশি দরকার ছিল। ঘটিয়ে ফেলেছেন অস্বাভাবিক একটি রেকর্ড। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন 2 সপ্তাহ হয়েছে। তবে এরই মধ্যে রাষ্ট্রের বড় সুখবর পেলেন তিনি। প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত 10 ফেব্রুয়ারি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন তারেক রহমান। অন্যদিকে জামাত এমপিদের উপর সরাসরি অ্যাকশন নিয়েছেন তিনি। দর্শক শ্রোতা, তারেক রহমান যখন ক্ষমতায় বসেন তারপর থেকেই জামাত দলের উপর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে জামাতে আমিরও কিন্তু এই দুঃখে একটি ঘটনা ঘটায় এবং দেশে নতুন একটা পরিস্থিতি তৈরি হয় জামাত এবং বিএনপি কর্মীদের মধ্যে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শাহবাগ উত্তাল হয়েছে এবং এই রমজান মাসেও চারদিকে উত্তাল পরিস্থিতি, দেশের রাজনীতি উত্তাল। সবকিছু দেখানোর চেষ্টা করবে এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি কন্টিনিউ করবেন। জামাত এমপিদের ব্যর্থ করে দিতে বিএনপি সরকার ষড়যন্ত্র করছে। দেখেন, এখানে মাত্র এই 15 দিন হতে না হতেই সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। জামাত এমপিদের দেখে মানুষ সেই খোলাফায়ে রাশেদার যুগের কথা স্মরণ করছে। এটা বিরল, এটা পৃথিবীতে বিরল, নট অনলি ইন বাংলাদেশ। বাংলাদেশে তো অসম্ভব যে এমপি সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। একজন এমপি আরেকজন এমপিকে বলছে, কাপাসিয়ার এমপি বাউফলের এমপির সাথে আলাপ করছে, জামাতের এমপি দুইজনেই, শফিকুল ইসলাম মাসুদ আর সালাউদ্দিন আইয়ুবী। বলছে যে বাউফলের একজনে তোমার সাথে দেখা করতে চেয়েছে। বলছে কাপাসিয়ার মানে কাপাসিয়ার একজনে, যে ঠিক আছে আমি খুঁজে বের করবো। এবার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, রাতের আধারে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, মানুষের কথা শুনছে, মানুষের সাথে পরিচিত হচ্ছে এমপি হওয়ার পর। যে কাকা, ভাই, দাদা, আমি এমপি। বাজারে যাচ্ছে, তারপরে যারা সবজি দোকানদার বা বাজার করতে যারা এসেছে তারা লাভ দিয়ে উঠছে, এমপি তুমি। মানে এটা অকল্পনীয় যে এমপি এরকম আমাদের কাছে আসবে পরিচিত হতে। অথচ এমপি মানে তাকে দেখতে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে, ওই যে দেখ এমপি যায়, একটু গাড়ির ফাঁকা থাকে যদি দেখতে পারে, ওই যে এমপি যায়, বাচ্চাদের দেখায়। আর এখনকার কি জামাতের এমপিরা তারা আসে মানুষের কাছে। এটা তো সেই খোলাফায়ে রাশেদার যুগ। জামাত এমপিরা যে আসলে অসাধারণ কিছু, এটা যে স্বাভাবিক যে কোনো এমপি নয়, এটা বিএনপি সরকার টের পেয়েছে। এবং এই 68 জন এমপির যে কার্যক্রম, সাথে এনসিপিরও আছে, এটা দেখে পুরো বাকি আসনের জনগণ আক্ষেপ করবে, ইস আমাদের এমপি যদি এরকম হতো, আমরা যদি জামাতের এমপি বানাতে পারতাম তাহলে তো এরকমই হতো। এলাকার মেম্বার থেকে আমরা যে প্রত্যাশা করি যে মেম্বার ঘরে আসবে, চা খাবে, এখন দেখি এমপি সেটা। যার জ্বালা, কার কি লাগবে বলেন, আমি দেব। আবার এমপি কিসের দুর্নীতি, একটা টাকা তার বাড়বে না, গরিবই থাকবে। আবার এমপি পুলিশ রাষ্ট্রীয় কাজে তার বাসায় যায়, যে স্যার একটা কাজ আছে, এই বাসায় যেয়ে দেখে যে এমপি জমিতে সার দিতে গেছে, নিজের জমিতে সার দিতে গেছে। এটা সত্য ঘটনা, এটা কোনো বানোয়াট ঘটনা নয়। আপনি চিন্তা করেছেন? এবং এই এমপির এলাকায় যত অনিয়ম আছে, সরকারি হাসপাতাল থেকে শুরু করে যত জায়গায় অনিয়ম আছে, চাঁদাবাজি, সবকিছু দূর করে একটা সমৃদ্ধ এলাকা গঠনের উদ্যোগ নিয়েছে জামাতের এমপিরা। স্বাভাবিকভাবে বিএনপির যারা সিন্ডিকেট বাস, চাঁদাবাজ, চান্দা খাওয়া যাদের অধিকার, তারা এটা মানতে পারছে না। তারা কোথাও মিছিল করছে, বাধা দিচ্ছে, ইরিটেট করছে। কিন্তু জামাতের এমপিরা দমে যাওয়ার পাত্র নয়, কাউকে কেয়ার করবে না বলে দিয়েছে। বিশেষ করে আমির হামজাদি গ্রেট। সেখানে দেখা যাচ্ছে এবার সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাতের এমপিরা যদি এভাবে কাজ করে, কারণ ওরা তো আসলে মানুষ না, জামাতের এমপিরা মানুষ না, ওরা তো ফেরেশতা, ওদের কোনো লোভ লালসা কিছু নাই। তো ওরা যা করবে এগুলো দেখলে তো বিএনপি কে মানুষ সিসি করবে। অতএব এত ভালো কাজ ওদেরকে করতে দেওয়া যাবে না, ওদেরকে থামাতে হবে। কিছু ভালো কাজ করুক,
ব্যক্তিগতভাবে যা করা যায়, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে ভালো কাজ করবে না, এটা করতে দেওয়া যাবে না। ওদেরকে ব্যর্থ দেখাতে হবে, যাতে আগামী নির্বাচনের আগে বলা যায় কই জামাতের এমপিরা আহামরি কি এমন করেছে। এই জন্য তারেক রহমান সরকার ষড়যন্ত্র করছে জামাতের এমপিদের বিরুদ্ধে। কি দেখেন, কুষ্টিয়ায় আমির হামজা যা শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন মাত্র 2 সপ্তাহ হলো, কিন্তু এরই মধ্যে রাষ্ট্রের একটি বিশাল এবং অভূতপূর্ব খবর পেলেন তিনি। প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্তটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ 2006 সালের আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে দায়িত্ব ছাড়ার পর সর্বোচ্চ 3 মাসের জন্য এই প্রোটোকল দেওয়া হতো, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা 3 মাস থেকে বাড়িয়ে সরাসরি 1 বছর করা হয়েছে। এর ফলে আগামী 1 বছর তিনি এসএসএফ এর অত্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। এই প্রশাসনিক নজির কেন স্থাপন করা হলো? ডক্টর ইউনূসের জীবনের উপর কি কোনো বড় ধরনের থ্রেট বা হুমকি রয়েছে, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সম্মান রক্ষার্থেই এই সিদ্ধান্ত? ডক্টর ইউনূসকে 1 বছরের এসএসএফ প্রোটোকল দেওয়ার আসল কারণটা বুঝতে হলে আপনাকে গত কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ মেলাতে হবে। আপনারা জানেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহের মামলা করার হুমকি দিয়েছেন। অন্যদিকে বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং বলছেন যে ইউনূস সরকার তাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। আর অন্যদিকে আওয়ামী লীগ তো তাকে পেলে একদম ছিঁড়ে খাবে। ফেসিবাদের দোসররা যখন ডক্টর ইউনূসের দিকে এভাবে তেলে আসছে, ঠিক সেই মুহূর্তে সরকার তাকে 1 বছরের ভিভিআইপি প্রোটোকল দিয়ে একটি কড়া মেসেজ দিল। মেসেজটি হলো, ডক্টর ইউনূসের গায়ে কেউ হাত দিতে পারবে না। সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ফেসিবাদের দোসরদের চক্রান্ত আপাতত রুখে দিল। এবার আসুন আজকের সবচেয়ে চমকপ্রদ এবং ঐতিহাসিক রাজনৈতিক খবরে। দীর্ঘ 25 বছর পর ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক 29 নম্বর বাড়িটিকে ঘিরে আবারও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বাড়িটি শুধু একটি সরকারি বাসভবন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের বহু উত্থান পতনের নীরব সাক্ষী। গৃহায়ন ও গণতন্ত্র মন্ত্রণালয় এই 2.5 একর জমির উপর নির্মিত বিখ্যাত লাল বাড়িটি এবার বরাদ্দ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নামে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে জামায়াতে ইসলামীকে গত 15 বছর ধরে ফেসিবাদের স্টিম রোলার দিয়ে পিষে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজ সেই দলের নেতাই উঠছেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিরোধী দলীয় নেতার বাসভবনে। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা। কেন এই 29 নম্বর মিন্টো রোড নিয়ে এত আলোচনা? আসুন একটু ইতিহাসে ফিরে যাই। ব্রিটিশ আমলের এই লাল বাড়িটি স্বাধীনতার পর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসাবে নির্ধারিত হয়। 1991 সালে 5ম সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে শেখ হাসিনা এই বাড়িতে উঠেছিলেন। পরবর্তীতে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসভবন থেকেই তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সে সময় বাড়িটি ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখর। সবচেয়ে মজার ব্যাপার হলো 1996 থেকে 2001 এই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ 4 দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই লালবাড়ি। 2001 সালে খালেদা জিয়া এই বাসভবনটি ছেড়ে দেওয়ার পর থেকে গত 25 বছর এই বাড়িতে আর কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। বাড়িটি এক প্রকার নীরব এবং জরাজীর্ণ ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে 2014 সালে 10ম সংসদের পর রওশন এরশাদ এই বাড়িটি বরাদ্দ চেয়েছিলেন, কিন্তু পাননি। ঘোলা জলে কিন্তু মাছ ধরতে নেমে পড়েছে আওয়ামী লীগ। কেন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? প্রায় 1 ডজনেরও বেশি কিন্তু পার্টি অফিসের তালা খোলা হয়েছে। এই তালা খোলার বার্তা কি? প্রত্যাবর্তন? তারা কি ফিরে আসতে চাইছে বাংলাদেশের মাটিতে? যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষ পথে নেমেছিল, তারা কি এত তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে জায়গা করে নিতে পারবে? তারা আওয়ামী লীগ সরকার বিএনপির সঙ্গে যে জিনিসটা করেছে, আমার মনে হচ্ছে বিএনপি সেই জিনিসটা আওয়ামী লীগের সঙ্গে করবে না। বিএনপির এই জয়টাকে তারা একটা সুযোগ নিচ্ছে, পরিষ্কার। কিন্তু সেই সুযোগ, বিএনপির ভদ্রতা নিয়ে কি আওয়ামী লীগ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে? বিএনপি যদি গণতন্ত্রের রক্ষার কথা বলে, আওয়ামী লীগ কি সুযোগ নেবে? কি বলেন? বিএনপির উপরে যে টর্চার হয়েছে, বিএনপি যে ভোট দিতে পারেনি, বিএনপি কি আওয়ামী লীগের উপর তাই করবে, নাকি সমঝে চলবে? আওয়ামী লীগের জন্য যখন বিএনপি ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি, ভোটে যায়নি, ভোটে অংশ নেয়নি, সেই পরিবেশে কি বিএনপি দেখাবে? বিএনপি ভদ্রতা দেখালে আওয়ামী লীগ কি সুযোগ নেবে? সুযোগ নিয়ে কি প্রত্যাবর্তন করবে? আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা তো বাংলাদেশের সাধারণ মানুষ। তারা কি এত তাড়াতাড়ি ভুলে যাবে স্বৈরাচারী শাসন? তারা কি এত তাড়াতাড়ি ভুলে যাবে 2024-এর 5ই আগস্ট? কি মনে হচ্ছে 2 সপ্তাহ তো কাটলো। আচ্ছা, বিএনপি সরকার ভদ্রতা দেখালে, গণতন্ত্রের পরিবেশ দেখালে, সেখানে কি ঘোলা জলে মাছ ধরার মতন সুযোগ নেবে আওয়ামী লীগ? মূল বিষয়টা তো বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা দেখছেন প্রথম কলকাতা, সম্পাদকের চোখ নিয়ে আমি পরমাশিস ঘোষ। চলুন তাহলে আজকে শুরু করা যাক বিশ্লেষণ। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদীয় যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারি আমরা দেখলাম সেখানে কিন্তু নিরঙ্কুশ জয় পেল বিএনপি। অর্থাৎ বাংলাদেশের
জাতীয়তাবাদী দল, কিন্তু আমার মনে হয়েছে আজকে মাসের 28শে ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে এই প্রায় 2 সপ্তাহের মতন সময় কেটেছে, সে জায়গায় দেখতে পাচ্ছি বোধহয় কোনো একটা জায়গায় ঘোলা জলে কিন্তু মাছ ধরতে নেমে পড়েছে আওয়ামী লীগ। কেন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? এই যে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি, তারা বুঝেছে বাংলাদেশে বোধহয় ধর্মনিরপেক্ষতাই কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। সেই নাড়িয়ে দেওয়ার পথই কিন্তু খুঁজে নিচ্ছে। প্রায় 1 ডজনেরও বেশি কিন্তু পার্টি অফিসের তালা খোলা হয়েছে। এই তালা খোলার বার্তা কি? প্রত্যাবর্তন? তারা কি ফিরে আসতে চাইছে বাংলাদেশের মাটিতে, নাকি অন্য কিছু? না, এখানে একটা প্রশ্ন। সব জায়গায় তালা খোলা না হলেও স্লোগান কিন্তু, মিছিল কিন্তু কম বেশি চোখে পড়তে শুরু করেছে। বাংলাদেশের মানুষ কি খুব তাড়াতাড়ি এই স্বৈরাচারী যে দল যাকে বলা হয়েছিল 2024-এর 5ই আগস্ট আমরা যেটা দেখেছিলাম, বাংলাদেশের মানুষ কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগকে কাছে টেনে নেবে? কি মনে হয় আপনাদের? আমার তো মনে হয় না। তাহলে যারা নিরঙ্কুশ জয় পেল তাদের অবস্থান কি? তারা কি এদেরকে কোনো অক্সিজেন যোগাচ্ছে? সেই জায়গা থেকে যদি বলেন, তাহলে দলের যে মহাসচিব মির্জা ফখরুল সাহেব কিন্তু বলে দিয়েছে আইন আইনের পথে চলবে, কিন্তু কোথাও কি কোনোভাবে রসদ যোগাচ্ছে? যদিও এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে একটা জামিন কালচার চলছে। ইতিমধ্যেই বরিশাল থেকে মধ্যম স্থানীয় মাঝারি ধরনের নেতারা কিন্তু বেশ কিছু জামিন পেয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা বাংলাদেশের মিডিয়ার থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও বাংলাদেশের প্রথম সারির যারা নেতা, এমপি, যারা এখনো পর্যন্ত জেলে রয়েছেন, সাবেক মন্ত্রী, তারা কিন্তু কেউ ছাড় পাননি। কিন্তু একজন অসুস্থতার জন্য কিন্তু একজন রমেশ চন্দ্র সেন, একজন বড় মাপের আওয়ামী লীগের নেতা, বোধহয় তিনি মন্ত্রীও ছিলেন, তিনি মারা গেছেন। আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। হ্যাঁ, জামাত এনসিপির চাপে ধলাই খাওয়ার আগে বিএনপি এভাবে লাইনে আসতে বাধ্য হবে, প্রত্যেকটা জায়গায় লাইনে আসতে বাধ্য হবে। আমি শুরু থেকে বলে আসছি, বিএনপি উল্টোপাল্টা করলে দেশ চালাতেই পারবে না, 1.5 বছরের বেশি একদিনও টিকতে পারবে না, ভারতই তাদের ফেলে দিবে। এই জন্য বিএনপি সরকারকে টিকে থাকতে হলে জামাত এনসিপিকে হাতে নিয়ে চলতে হবে। এবং এটা তারেক রহমান বুঝেন, সামনে বিপদ আছে। আপনারা জানেন, একটু আগে থেকে আসি, যে পুলিশ হত্যার তদন্ত করতে চেয়েছিল বিএনপি। যেই জামাত এনসিপি ধলাই দেওয়া শুরু করেছে, এবার লাইনে এসেছে, না না পুলিশ হত্যা তদন্ত করবো না, সুরক্ষা অদালতে যেটা হয়েছে আমরা ওটাই মানি, যারা পুলিশ হত্যা করেছে তারা বীর। চমৎকার না? মজা। এর আগে ডেপুটি স্পিকার নিয়ে বিএনপি কিছু নাটক করেছিল। ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে হবে, এটা জুলাই সনদ, কিন্তু বিএনপি নাটক করেছিল যে ডেপুটি স্পিকার 2 জন করবে, একজন বিরোধী দল থেকে আর একজন সরকারি দল থেকে। কিন্তু না, এখন বিএনপি মোটামুটি স্পষ্টভাবেই বলছে যে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, জুলাই সনদে যেটা আছে সেভাবেই। আই রিপিট, ভালোভাবে বুঝেন, বিএনপি এর আগে বলেছিল যে ডেপুটি স্পিকার 2 জন হবে, একজন বিরোধী দল থেকে, একজন সরকারি দল থেকে। এখন বলছে যে না, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই হবে, 2 জন হোক আর 1 জন হোক, বিরোধী দল থেকে একজনই হবে। কেন? যে এগুলো নিয়ে উল্টোপাল্টা করলে, জুলাই সনদে যেটা আছে এগুলো নিয়ে নাটকীয়তা করলে বিএনপি বেকায়দায় পড়বে। ভয়ে লাইনে এসেছে, লাইনে আসতে বাধ্য হয়েছে। বিএনপিকে ধন্যবাদ জানাই। এতে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে, ডেপুটি স্পিকার জামাত পাবে, যার ফলে এটা হবে জামাত ইসলামীর একটা ঐতিহাসিক অর্জন। সেই ঐতিহাসিক অর্জনের মাহেন্দ্রক্ষণে জামাত 12 মার্চেই সম্ভবত, আর কয়েকদিন পরেই ডেপুটি স্পিকার, স্পিকার এগুলো নির্বাচিত হবেন। ডেপুটি স্পিকার জামাত ইসলামীর হবেন। কে হবেন জামাত ইসলামীর ডেপুটি স্পিকার? দেখেন, জামাত ইসলামীতে শক্তিশালী দক্ষ পার্লামেন্টারিয়ানের অভাব। সেখানে অনেকে বলবেন যে শাহজাহান চৌধুরী না, শাহজাহান চৌধুরীর মতো লোক পার্লামেন্টে চিৎকার দেওয়ার জন্য দরকার আছে, তাকে ডেপুটি স্পিকার বানানো ঠিক হবে না। তবে তিনি পরিচালনা করতে পারবেন। ডেপুটি স্পিকার পদের জন্য সবচেয়ে যোগ্য লোক, ভদ্র, মার্জিত, সবার কাছে গ্রহণযোগ্য, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিব মোমেন এমপি। তার মতো ঠান্ডা মাথার, মেধাবী, যোগ্য, ভদ্র, গ্রহণযোগ্য লোক আমি খুব কম দেখেছি। টকশো করেন, আমি তার টকশোগুলো মন দিয়ে শুনি। এত ধীরে সুস্থে কথা বলেন, কখনো উত্তেজিত হন না, তাকে কি উত্তেজিত করতে পারেন না। এরকম ডিসেন্ট মানুষ খুব কম আছে। জামাতের সবার আচার ব্যবহার কিন্তু একরকমের নয়। ডাক্তার তাহেরের আচার ব্যবহার নিয়ে অনেকের প্রশ্ন আছে, সেন্স অফ হিউমারের অভাব আছে তার, এবং অনেকেই তার উপর সন্তুষ্ট নয়। ব্যক্তি জীবনে তার ইসলাম পালন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, কিন্তু ব্যারিস্টার নজিব মোমেন একজন পারফেক্ট আদর্শ মানুষ। এরকম একজন লোক আসলে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য, এবং তার ক্যারেক্টার, তার কথাবার্তা, আদর্শ সব ইনক্লুসিভ। ডেপুটি স্পিকার পদের জন্য ব্যারিস্টার নজিব মোমেন সবচেয়ে বেশি ফিট। আর শাহজাহান চৌধুরীকে পার্লামেন্টে দরকার। জামাতের সংসদীয় দলের হুইপ বা এরকম কোন পদ, এগুলো নির্বাচিত। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এটা ফাইনাল হয়ে গেছে, কিন্তু হুইপ থাকবেন কিন্তু বেশ কয়েকজন। তাদের মধ্যে শাহজাহান চৌধুরী হবেন। শাহজাহান চৌধুরী জামাত ক্ষমতা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, ভবিষ্যতে আল্লাহ যদি তার শারীরিক সক্ষমতা রাখা হবেন। তো দর্শক, এই যে জামাত থেকে বিরোধী দল নিবে, এটা স্পষ্টভাবে বলছে, নিতে বাধ্য। এই জায়গায় বিএনপি একটু ধানাই ফানাই করার চেষ্টা করেছিল, কিন্তু পারছে না। তো যদি এরকম হয়, এবং এটাই হবে 12 তারিখের পর থেকে, এটা অনেক সমস্যার সমাধান এর মাধ্যমে হয়ে যাবে। স্পিকার সরকারি দলের, ডেপুটি স্পিকার বিরোধী দলের। এখন অনিবার্যভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে অভিশংসন করতে হবে বা সরাতে হবে।
তখন যিনি স্পিকার তিনি হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতিকে অভিশংসন করার পর দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।